গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 56 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু 55টা ক্লাস জিকেজিএস এর ওপর থেকে কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে প্রিভিয়াস ক্লাসগুলোর। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে তোমরা পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে এবং একটা ছোট রিকোয়েস্ট প্রত্যেকের কাছে থাকছে, সেটা হলো কেউ এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। যদিও কেউ ডাউনলোড করে ফেলো, তো এর পরবর্তী ক্লাস থেকে কিন্তু ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। এটা তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কারণ চ্যানেলটা আমাদের অনেকটাই ছোট, তো সেটাকে ডেভেলপ করার জন্য কিন্তু এই রিকোয়েস্টটা তোমাদের কাছে রাখছি। তোমরা লাইভ ক্লাস যদি না দেখতে পারো, তো রেকর্ডেড হিসাবে ক্লাসটা কিন্তু আমাদের এই চ্যানেলে থেকেই যাচ্ছে, তো পরবর্তীতে রেকর্ডেড হিসেবে ক্লাস দেখে নেবে, কিন্তু সেটা অনলাইনে দেখবে। তো যাই হোক, শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা যায়? আয়ুর্বেদের ব্যাপারে জানা যায় কোন বেদ থেকে সর্বপ্রথমে? তো সর্বপ্রথম জানা যায় অথর্ব বেদ থেকে আয়ুর্বেদের ব্যাপারে জানা যায়। কারণ কি? অথর্ব বেদে কিন্তু চিকিৎসা বিদ্যা অর্থাৎ মেডিসিনের ব্যাপারে কিন্তু সেখানে ডিসকাস করা আছে, মেডিকেল সায়েন্সের ব্যাপারে কিন্তু সেখানে ডিসকাস করা আছে। অর্থাৎ আয়ুর্বেদের ব্যাপারে জানা যায় কোন বেদ থেকে? অ্যান্সার হয়ে যাবে অথর্ব বেদ থেকে। আচ্ছা, বেদ সম্বন্ধে কিছু জিনিস এখানে আলোচনা করে দিই, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। বেদ কি? বেদ হলো ঈশ্বরের রচনা, ঈশ্বর রচনা করেছিল। তাই বেদকে কি বলা হয়? বেদকে বলা হয় অপুরুষেয়। কেন বলা হয়? বেদ হলো ঈশ্বরের রচনা। বেদ কি? বেদ হলো ঈশ্বরের রচনা, তাই বেদকে কি বলা হয়? বেদকে বলা হয় অপুরুষেয়। অপুরুষেয় অপুরুষেয় বলা হয় বেদকে। বেদের যে সংকলন বা ইংলিশে কি বলবো, কালেকশন, বেদের সংকলন বা বেদের কালেকশন করেছিল কে? কোশ্চেন দেবে। তো বেদের কালেকশন বা বেদের সংকলন করে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। কে করেছিল? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বেদের সংকলন করেছিল, অর্থাৎ বেদের কিন্তু কালেকশন করেছিল। বেদ কি কি আমরা জানি? আমরা জানি চারটে বেদ। কি কি বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, আরেকটা হলো অথর্ববেদ। তো এই চারটে বেদ আমরা জানি, কিন্তু কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে এদের মধ্যে কোন বেদ বেদ ত্রয়ীর মধ্যে পড়ে না? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অথর্ববেদ। কারণ কি? কারণ হলো প্রথমে তিনটে বেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদ, এই তিনটে বেদ কিন্তু প্রথমে ছিল, পরবর্তীতে কিন্তু অথর্ব বেদটাকে অ্যাড করা হয়, যুক্ত করা হয়। তাই এই প্রথম তিনটে বেদকে আমরা কি বলবো? আমরা বলবো বেদ ত্রয়ী। ত্রয়ী মানে কি? তিনটে। তো বেদ ত্রয়ী কোন কোন বেদ? ঋগ্বেদ, সামবেদ এন্ড যজুর্বেদ। অথর্ব বেদ কিন্তু বেদ ত্রয়ীর মধ্যে পড়ে না। এবার এখান থেকে দেখো, ঋগ্বেদ কোশ্চেন দেবে যে ঋগ্বেদে কোশ্চেন দেবে এখান থেকে যে সব থেকে পুরানো বেদ কোনটা? ঋক, সাম, যজু, অথর্বর মধ্যে সব থেকে পুরানো বেদ কোনটা? তো সব থেকে পুরানো হলো কি? ঋগ্বেদ। সব থেকে ওল্ডেস্ট, সব থেকে পুরানো বেদ কোনটা? অ্যান্সার হবে ঋগ্বেদ। ঋগ্বেদ থেকে আরেকটা কোশ্চেন দেয় যে গায়ত্রী মন্ত্র কোন বেদে আলোচনা করা আছে? গায়ত্রী মন্ত্রের ব্যাপারে জানা যায় কোন বেদ থেকে? তো গায়ত্রী মন্ত্র জানা যায় ঋগ্বেদ থেকে। সামবেদ থেকে কি জানা যায়? সামবেদে কিসের ব্যাপারে আলোচনা করা আছে? আলোচনা করা আছে মিউজিক অর্থাৎ সঙ্গীতের ব্যাপারে আলোচনা করা আছে। যজুর্বেদ থেকে কি জানা যায়? যজুর্বেদ থেকে জানা যায় যুদ্ধের কথা। উন্তুজ্জা,
তো এখানে উন্তজ থেকে কি হয়ে যাচ্ছে যুদ্ধ, যুদ্ধ, তারপর যজ্ঞ, যুদ্ধ, যজ্ঞ, এছাড়া গদ্য পদ্য অর্থাৎ ইংলিশে কি বলবো পোয়েট্রি, পোয়েট্রি অ্যান্ড প্রোজ, পোয়েট্রি অ্যান্ড প্রোজ ইত্যাদি জানা যায় কোন বেদ থেকে, যজুর বেদ থেকে। অথর্ব বেদ থেকে কি বললাম, অথর্ব বেদ থেকে জানা যায় মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স অর্থাৎ চিকিৎসা শাস্ত্র। এছাড়া অথর্ব বেদ থেকে কোশ্চেন দিয়েছিল বহুবার যে জাদু টোনা, জাদু টোনা অর্থাৎ ম্যাজিকের ব্যাপারে জানা যায়, জাদু টোনা অর্থাৎ ম্যাজিকের ব্যাপারে জানা যায় কোন বেদ থেকে, জানা যায় অথর্ব বেদ থেকে। জাদু টোনা, বশীকরণ ইত্যাদি জানা যায় সবকিছুই কিন্তু অথর্ব বেদ থেকে। আচ্ছা, তোমাদের এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এর থেকে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন আসবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে এখান থেকে কিন্তু কোশ্চেনও কিন্তু দিয়েছে। এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করছি, তো এগুলো কিন্তু অবভিয়াসলি তোমরা খাতায় নোট ডাউন করবে, কারণ পিডিএফে তোমরা কিন্তু এগুলো পাবে না। তো কিভাবে পিডিএফে কোনটা তোমরা ডাউনলোড করতে পারবে, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @TheLearningExpertSD, এটাকে একদমই উইদাউট স্পেসে টেলিগ্রামে গিয়ে সার্চ করো, সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়াই আছে, সেটার উপর ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে তোমরা এই ক্লাসের বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিল? সিপাহী বিদ্রোহের সময় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধুমাত্র অযোধ্যা নয়, এখান থেকে দিতে পারে লখনৌয়ের নেতৃত্ব কে দিয়েছিল, কানপুরে নেতৃত্ব কে দিয়েছিল, দিল্লিতে নেতৃত্ব কে দিয়েছিল, ঝাঁসিতে নেতৃত্ব কে দিয়েছিল, তো প্রত্যেকটাই কিন্তু জানতে হবে এবং সেগুলো আজকেই কিন্তু আলোচনা করব। তো সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল বাখাত খান, বাখাত খান কিন্তু নেতৃত্ব দিয়েছিল। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে তোমরা নোট ডাউন করো, এখানে নেক্সট নেক্সট পেজে লেখো, এখানে লেখো ফার্স্টে লেখো প্লেস, লেখো পরে ইন্ডিয়ান লিডার মানে কে নেতৃত্ব দিয়েছিল, ইন্ডিয়ান লিডার, এবং লাস্ট লেখো যে কোন ব্রিটিশ শাসক সেটাকে দমিয়েছিল মানে দমন করেছিল, তো লেখো ব্রিটিশ সাপ্রেসার, ব্রিটিশ সাপ্রেসার। ব্রিটিশ সাপ্রেসার ফার্স্ট লেখো লখনৌ, লখনৌ, লখনৌ কোন স্টেটের মধ্যে পড়ে, উত্তরপ্রদেশ বর্তমানে। তো লখনৌ থেকে কে নেতৃত্ব দিয়েছিল, লখনৌ থেকে নেতৃত্ব দিয়েছিল বেগম হজরত মহল। কে দিয়েছিল, বেগম, আচ্ছা ইংলিশেই লিখছি, বেগম, বেগম হজরত মহল, বেগম হজরত মহল। এবং কোন ব্রিটিশ শাসক এনার বিদ্রোহকে দমন করেছিল, নাম মনে রাখবে এক্সামে কিন্তু দিয়েছিল, স্যার কোলিন ক্যাম্পবেল, স্যার কোলিন ক্যাম্পবেল। নেক্সট লেখো কানপুর, কানপুরও কিন্তু উত্তরপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট। তো কানপুর থেকে কে নেতৃত্ব দিয়েছিল, কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব। কে নেতৃত্ব দিয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট বহুবার দিয়েছে, নানা সাহেব, নানা সাহেব। এবং নানা সাহেব কেন এই 1857 মহাবিদ্রোহে তিনি কেন এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন, কারণ এনার যে পেনশন ছিল সেই পেনশনটা কিন্তু ইংরেজরা বন্ধ করে দিয়েছিল। তো এখান থেকে কোশ্চেন দেয় যে নানা সাহেবের মানে কেন নানা সাহেব এই 1857 সালে মহাবিদ্রোহে অংশগ্রহণ করে, তো অ্যান্সার কি হবে, পেনশন বন্ধ করে দেওয়ার জন্য। কোশ্চেন দেয় নানা সাহেবের নিক নেম কি ছিল, প্রকৃত নেম কি ছিল, তো
প্রকৃত নেম ছিল ধন্দু পান্ত। ধন্দু পান্ত ছিল এনার প্রকৃত নাম। আর নানা সাহেব ছাড়া আরো আরেকজন ব্যক্তিত্ব কিন্তু এই কানপুরের মহাবিদ্রোহ থেকে তিনি অংশগ্রহণ করেছিলেন, তার নাম কি তাতিয়া টোপে। কে? তাতিয়া টোপে। তাতিয়া টোপে। এবং এনাদের যে বিদ্রোহকে কে দমন করেছিলেন? দমন করেছিলেন হিউজ হুইলার। হিউজ হুইলার এনাদের বিদ্রোহকে দমন করেছিলেন। 3 নম্বরে লেখো ঝাঁসি। ঝাঁসি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? ঝাঁসি ঝাঁসি থেকে, ঝাঁসি মধ্যপ্রদেশের মধ্যে, সরি, ঝাঁসি উত্তরপ্রদেশের মধ্যে পড়বে। ঝাঁসি থেকে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। রানী রানী লক্ষ্মীবাই নেতৃত্ব দিয়েছিলেন। এবং এনাকে দমন করেছিলেন কে? কোন ব্রিটিশ শাসক দমন করেছিলেন? হিউজ রোজ। হিউজ রোজ এনাকে কিন্তু দমন করেছিলেন। নেক্সট লেখো জগদীশপুর। জগদীশপুর কোথাকার? বিহারের। বিহারের জগদীশপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? কুনওয়ার সিং। কে নেতৃত্ব দিয়েছিলেন? কুনওয়ার সিং। কারণ এনার জমিদারি যেটা ছিল সেটাকে ছিনিয়ে নিয়েছিল ইংরেজরা, সেই কারণে তিনি 1857 সালে মহাবিদ্রোহে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এবং এনাকে দমন করেছিলেন কোন ব্রিটিশ শাসক? দমন করেছিলেন দুজন, উইলিয়াম টেলর অ্যান্ড ভিনসেন্ট আয়ার। উইলিয়াম টেলর অ্যান্ড ভিনসেন্ট আয়ার। নেক্সট লেখো বারেইলি। বারেইলি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? এইটুকু মনে রাখলে হবে। তো নেতৃত্ব দিয়েছিলেন খান বাহাদুর খান। এইটুকু নামই মনে রাখলে হবে। পুরো নাম খান বাহাদুর খান, নাম লিখে দিচ্ছি রোহিলা। খান বাহাদুর খান রোহিলা পুরো নাম। 6 নম্বরে লেখো দিল্লি। দিল্লি থেকে কে? তো দিল্লি থেকে মুঘল শাসক বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর নেতৃত্ব দিয়েছিলেন। 7 নম্বর লেখো এলাহাবাদ। এলাহাবাদ বর্তমানে নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নাম হয়েছে কি? প্রয়াগরাজ। তো এলাহাবাদ থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? দিয়েছিলেন লিয়াকাত আলী। কে দিয়েছিলেন? লিয়াকাত আলী। এখনো আরো দুজন লেখাবো। কটা হলো এখানে? 7টা হয়ে গেল। তো 8 নম্বর লেখো মিরাট। মিরাট থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? কাদম সিং। মিরাট থেকে নেতৃত্ব দিয়েছিলেন 1857 মহাবিদ্রোহে কাদম সিং। 9 নম্বর লেখো আসাম। আসাম থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? মনিরাম দেওয়ান। এবং অযোধ্যাটা কোশ্চেনেই আছে। তো অযোধ্যা থেকে নেতৃত্ব দিয়েছিলেন কে? বাকাত খান। তো এই 10 জনের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু কোনো না কোনো এক্সামে কোশ্চেন দিয়েছে, এবং এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং রেগুলার বেসিসে এগুলোকে এই যেগুলো লেখানো হচ্ছে এর আগের যে ক্লাসগুলোতে, আগের 55টা ক্লাসে যে যা জিনিস পড়ানো হয়েছে এগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। শিক্ষা অপেক্ষা করতে পারে, স্বরাজ নয়। এই যে উক্তিটার প্রবক্তাকে? শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়। তো এই উক্তির প্রবক্তাকে কে বলেছেন? বলেছেন CR দাস, চিত্তরঞ্জন দাস। কে বলেছেন? চিত্তরঞ্জন দাস, CR দাস। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। CR দাস থেকে একটা কোশ্চেন বহুবার এক্সামে দেয়। স্বরাজ পার্টি কে গঠন করেছিল? তো স্বরাজ পার্টি গঠন করেছিল CR দাস, এবং CR দাসের সঙ্গে আরো আরেকজন ব্যক্তি, তার নাম কি? জওহরলাল নেহেরুর বাবা মতিলাল।
মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু কবে গঠন হয় স্বরাজ দল? 1923 সালে স্বরাজ পার্টির কিন্তু গঠন হয়। কেন গঠন করা হয়েছিল? কারণ অসহযোগ আন্দোলনকে গান্ধীজি কিন্তু হঠাৎ করে 1922 সালে চৌরি চৌরা ঘটনার জন্য তিনি সেটাকে স্টপ করে দিয়েছিলেন। সেই কারণে কিন্তু এর জাস্ট পরের বছর 1923 সালে স্বরাজ পার্টির গঠন হয়েছিল। কে গঠন করেছিল? দুজন মিলে, সি.আর. দাস অ্যান্ড মতিলাল নেহেরু। আচ্ছা, বাকি যে নামগুলো আছে এনাদেরও কিন্তু ফেমাস একটা করে ডায়লগ আছে, তো সেগুলো এখান থেকে নোট ডাউন করে নাও। বাল গঙ্গাধর তিলক কি বলেছিল? বহুবার এক্সামে দিয়েছে, স্বরাজ আমাদের জন্মগত অধিকার। স্বরাজ স্বরাজ আমাদের জন্মগত অধিকার। স্বরাজ আমাদের জন্মগত অধিকার কে বলেছে? বলেছে বাল গঙ্গাধর তিলক। অরবিন্দ ঘোষ কি বলেছে? বলেছে আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। কি বলেছে? আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে আমি অপরাধী। তাহলে আমি অপরাধী। অপরাধী এক্সামে কিন্তু দিয়েছিল, মনে রাখবে। এই উক্তিটা কার? অরবিন্দ ঘোষের। আর মহাত্মা গান্ধীর উক্তি কি ছিল? উক্তি ছিল একটা, তো ছিল ডু অর ডাই। হিন্দিতে বা বাংলাতে লিখবে করেঙ্গে ইয়া মারেঙ্গে। কার উক্তি? মহাত্মা গান্ধী। এছাড়া আরেকটা উক্তি মনে রাখবে, পোস্ট ডেটেড চেক। পোস্ট ডেটেড চেক। পোস্ট ডেটেড চেক কাকে বলেছিল? পোস্ট ডেটেড চেক বলেছিল ক্রিপস মিশনকে। ক্রিপস মিশনকে বলেছিল যে পোস্ট ডেটেড চেক। কে বলেছিল? মহাত্মা গান্ধী কিন্তু বলেছিল। নেক্সট কোশ্চেনে চলে আসো, ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? একদমই ইজি কোশ্চেন। এখানে ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়েছে ভারতের স্বাধীনতা দিবস কবে, মানে ভারত কবে স্বাধীন হয়েছে। তো ব্রিটিশ শাসন থেকে ভারত রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে যেদিন ভারত স্বাধীন হয়েছে 15ই আগস্ট 1947 সালে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পুলিশের এক্সাম, এছাড়া এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাসটা কিন্তু তোমরা তোমাদের টাইম মতো দেখে নিতে পারবে। তবে আবারও বলছি, একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই ক্লাসটাকে ডাউনলোড করবে না। কেউ এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। সেটা তুমি লাইভ দেখো বা আদার্স টাইমে রেকর্ডেড হিসেবে দেখো। একটা ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে থাকছে যে কেউ কিন্তু ডাউনলোড করে ক্লাসটাকে দেখবে না, তোমরা অনলাইনে দেখার এটা চেষ্টা করবে। আরেকটা ইনফরমেশন এখানে দেব যে এই যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে তার রুটিন কিন্তু আগে থেকে হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া ক্লাসের লিঙ্কগুলো, প্রত্যেকটা যে ক্লাস চলে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো এক্সামের নোটিফিকেশন প্রকাশিত হলে বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন বা অ্যাডমিট কার্ড প্রকাশ হোক বা অ্যাডমিট কবে বেরোবে বা এক্সামের রেজাল্ট কবে বেরোবে, সব কিছুই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে জানানো হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে ইনফর্ম করবে, কেউ ভিডিও কল করবে না, কেউ এই নাম্বারে নর্মাল কলও কিন্তু করবে না, শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলেই হবে এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম
দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং রিজনিং এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চ্যানেলটা যেহেতু নতুন, আমরা এই চ্যানেলের লিঙ্ক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো সেটার উপরে ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং যেহেতু নতুন তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও, এটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে কিন্তু ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখান থেকে করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি কাকা সাহেব নামে পরিচিত? তো এরকম তোমাদের সামনে কোশ্চেন থাকবে এবং এই টাইপের কোশ্চেনগুলো বিশেষ করে মানে পিএসসির তো ফেভারিট কোশ্চেন এবং পিএসসির বিশেষ করে মিসলেনিয়াসের ফেভারিট কোশ্চেন। বিশেষ না হলে তোমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারে, সেটা ডাব্লিউবিসিএস হোক বা ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক, এই এক্সামের বা মোটর ভেহিকল ইন্সপেক্টর হোক, যেগুলো পিএসসি কন্ডাক্ট করে, এর প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখবে বহুবার কিন্তু এখান থেকে কোশ্চেন দিয়েছে। যেমন কোশ্চেন দিতে পারে যে দেশবন্ধু নামে পরিচিত কে, কোশ্চেন দিতে পারে যে লোকনায়ক নামে পরিচিত কে, কোশ্চেন দিতে পারে পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে, কোশ্চেন দিতে পারে হকির জাদুঘর নামে বা ভারতের তোতা পাখি নামে বা ভারতের শেক্সপিয়ার নামে, ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত কে। তো এখান থেকে এই যেগুলো বললাম এগুলো তো অবভিয়াসলি রিলেট করাবো, তার আগে জেনে নেই অ্যান্সার কি হবে। কাকা সাহেব নামে পরিচিত কে? কাকা সাহেব নামে পরিচিত হলেন জি.ভি. যোশী। জি.ভি. যোশী কাকা সাহেব নামে পরিচিত। এখান থেকে লেখো যে ব্যক্তির নাম এবং তাদের পরিচিত নেম, কি নামে তারা পরিচিতি। তো ফার্স্টে লেখো ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ, তো ধ্যানচাঁদ কি নামে পরিচিত? ধ্যানচাঁদ হকির জাদুঘর, হকির জাদুঘর, হকির জাদুঘর নামে পরিচিত কে? মেজর ধ্যানচাঁদ। এবং এনার নামে কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, আগে সেই অ্যাওয়ার্ডের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এখন তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড। নেক্সট নাম লেখো পিটি ঊষা। পিটি ঊষা এখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি বর্তমান সভাপতি পদে নিযুক্ত আছেন, অথবা যদি কোশ্চেন দেয় যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি, তখনও অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পিটি ঊষা। পিটি ঊষা কি নামে পরিচিত? উড়ান্ত পরী, উড়ান্ত পরী নামে ইনি কিন্তু পরিচিত। নেক্সট নাম লেখো আমির খসরু। আমির খসরু। আমির খসরু কি নামে পরিচিত? আমির খসরু পরিচিত ভারতের তোতা পাখি, ভারতের তোতা পাখি। এখানে দুটো বলবো, একটা বলবো ভারতের তোতা পাখি, আরেকটা বলবো ভারতের ম্যাকিয়াভেলি। তো ভারতের তোতা পাখি হলে আমির খসরু অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দেয় ভারতের ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কাকে? বলা হয় চাণক্যকে, চাণক্য। বা এনার আরেকটা নাম কি? কৌটিল্য, বা এনার আরেকটা নাম আছে বিষ্ণুগুপ্ত। তো কৌটিল্য বা চাণক্যকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। কোশ্চেন দেবে শেক্সপিয়ারকে, ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কে? ভারতের শেক্সপিয়ার, ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কে? তো ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত হলো কালিদাস, কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। নেক্সট লেখো সিআর দাস, চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কি নামে পরিচিত? তো ইনি দেশবন্ধু, কোশ্চেন দিয়েছিল এক্সামে দেশবন্ধু নামে পরিচিত কে? তো দেশবন্ধু নামে পরিচিত হলেন সিআর দাস, চিত্তরঞ্জন দাস। নেক্সট লেখো জগজীবন রাম,
জগজীবন জগজীবন রাম। জগজীবন রাম নামে পরিচিত কে? জগজীবন রাম নামে পরিচিত হলেন বাপুজি। বাপুজি বাপুজি জগজীবন রাম নামে পরিচিত। নেক্সট লেখো খান আব্দুল গফফার খান। খান আব্দুল গফফার খান, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কোশ্চেন কি দিয়েছে? নিম্নের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত? নিম্নের মধ্যে কে সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? তো অ্যান্সার হবে খান আব্দুল গফফার খান সীমান্ত গান্ধী নামে ইনি পরিচিত। নেক্সট লেখো জয় প্রকাশ নারায়ণ। জয় জয় প্রকাশ নারায়ণ। আরেকজনের নাম লেখো এনার পাশাপাশি, কারণ এই দুজনের মধ্যে গুলিয়ে যায়। জয়প্রকাশ নারায়ণ আর বাল গঙ্গাধর তিলক। তো শর্টে লিখছি বিজি তিলক, বাল গঙ্গাধর তিলক। তো জয়প্রকাশ নারায়ণ কি নামে পরিচিত? জয়প্রকাশ নারায়ণ ইনি লোকনায়ক, লোকনায়ক নামে পরিচিত। আর বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। খেয়াল রাখবে দুটো কিন্তু গুলিয়ে যায়। লোকমান্য হলো বাল গঙ্গাধর তিলক আর লোকনায়ক হলো জয়প্রকাশ নারায়ণ। নেক্সট লেখো দাদা ভাই নরৌজি। দাদা ভাই নরৌজি। দাদা ভাই নরৌজি। দাদা ভাই নরৌজি কি নামে পরিচিত? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? দাদা ভাই নরৌজি। নেক্সট লেখো সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। কোশ্চেন দেবে যে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত কে? ভারতের নেপোলিয়ান। তো ভারতের নেপোলিয়ান নামে পরিচিত হলেন সমুদ্রগুপ্ত, ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। কোশ্চেন দেবে যে ভারতের নাইটিঙ্গেল, ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত কে? তো ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত হলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। নেক্সট লেখো মাদাম কামা। কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছে। কি দিয়েছে কোশ্চেন? যে ভারতের বিপ্লবদের জননী, ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? তো কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে মাদাম কামা। মাদাম কামা ভারতের বিপ্লবীবাদের জননী। ভারতে বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে বলা হয়। নেক্সট লেখো এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম ইনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। তো কোশ্চেন এখন কিন্তু এটা দেয় না, কারণ এটা সবারই জানা যে মিসাইল ম্যান নামে পরিচিত কে? আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। কিন্তু কোশ্চেন দেবে যে মিসাইল ওম্যান নামে কে পরিচিত? মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া কে? মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া কে? তো অ্যান্সার হবে টেজি টমাস। টেজি টমাস। টেজি টমাস। নেক্সট লেখো কপিল দেব। কপিল দেবটা করাচ্ছি এই কারণে, কারণ অনেকে এইটাকে কিন্তু গুলিয়ে ফেলে। কপিল দেব আর সুনীল গাভাস্কার দুজনের নাম বলবো। কপিল দেব আর সুনীল গাভাস্কার ম্যাক্সিমাম গুলিয়ে ফেলে সুনীল গাভাস্কারের যেটা বলবো সেইটা। সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার কি নামে পরিচিত? সুনীল গাভাস্কার লিটল মাস্টার। লিটল
মাস্টার নামে পরিচিত। এটা গুলিয়ে ফেলে সচিন টেন্ডুলকারের সাথে। সচিন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টার নামে পরিচিত, আর লিটল মাস্টার নামে পরিচিত কে? সুনীল গাভাস্কার। আর কপিল দেব কি নামে পরিচিত? কপিল দেব হরিয়ানার হারিকেন। হরিয়ানার হারিকেন। হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত। হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কে? কপিল দেব। লালা লাজপত রায়। লালা লাজপত রায়। লালা লাজপত রায় কি নামে পরিচিত? পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী নামে পরিচিত কে? পাঞ্জাব কেশরী নামে পরিচিত হলেন লালা লাজপত রায়। তো এখানে প্রায় 15 থেকে 20 জনের কিন্তু পরিচিতি এখানে নাম লিখিয়ে দিলাম। এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটাই কোনো না কোনো এক্সামে এসছে। তো এগুলো অবশ্যই খাতায় নোট ডাউনের পাশাপাশি কিন্তু এগুলোকে তোমরা রেগুলার বেসিসে রিভিশন করবে। এবং যদি লাইভ ক্লাসে তোমরা এগুলো পুরোটা নোট ডাউন না করতে পারো, তো ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ক্লাস রেকর্ডেড ফরম্যাটে থেকে যাচ্ছে। তো রেকর্ডেড হিসাবে তোমরা যখন ক্লাসটা দেখবে তখন ভিডিও পজ করে কিন্তু ক্লাসটা মানে যেগুলো লেখানো হচ্ছে এগুলোকে কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারবে। চলে আসুন নেক্সট কোশ্চেন। মুকুন্দ হিল ব্যাঘ্র প্রকল্পটা কোন রাজ্যে অবস্থিত? তো মুকুন্দ হিল যে ব্যাঘ্র প্রকল্প এটা অবস্থিত রাজস্থানে। কোথায়? রাজস্থানে অবস্থিত। মুকুন্দ হিল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। তো রাজস্থানের অন্যান্য যে এখানে ন্যাশনাল পার্ক আছে, বা সরি টাইগার রিজার্ভে আলোচনা করবো, ন্যাশনাল পার্ক না। অন্যান্য যে ন্যাশনাল পার্ক আছে সেগুলো কি কি? তো লেখো রণথাম্বোর। রণথাম্বোর। নেক্সট লেখো সারিস্কা। সারিস্কা। নেক্সট লেখো মুকুন্দারা হিলস টাইগার রিজার্ভ। মুকুন্দারা হিলস টাইগার রিজার্ভ। কর্ণাটক থেকে লেখো, কর্ণাটকে বন্দিপুর টাইগার রিজার্ভ। আরেকটা লেখো ভাদ্রা টাইগার রিজার্ভ। দুটো কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ঝাড়খণ্ডে পালামৌ টাইগার রিজার্ভ। এইভাবে কোশ্চেন দিতে পারে, যেমন এখানে কোশ্চেনটা দিয়েছে যে পালামৌ ব্যাঘ্র প্রকল্পটা কোন রাজ্যে অবস্থিত? তো পালামৌ টাইগার রিজার্ভ অবস্থিত কোথায়? ঝাড়খণ্ডে। উড়িষ্যা থেকে একটা লেখো সাতকোশিয়া টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে সাতকোশিয়া টাইগার রিজার্ভ অবস্থিত। আচ্ছা, এখানে টাইগার রিজার্ভের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় এখন বর্তমানে, মানে আজকে তোমাদের যেটা পড়াচ্ছি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে, যে টোটাল এখন অ্যাট প্রেজেন্ট টাইগার রিজার্ভের সংখ্যা কটা? অ্যাট প্রেজেন্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, অ্যাট প্রেজেন্ট টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, এখন ভারতে টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা কটা? তো এখন ভারতে টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা হলো 54, 54টা। তাহলে 54তম যে টাইগার রিজার্ভটা, সেই 54তম টাইগার রিজার্ভের নাম কি? এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 54তম টাইগার রিজার্ভের নাম হলো বীরাঙ্গনা দুর্গাবতী। বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন স্টেটে অবস্থিত? এই বীরাঙ্গনা দুর্গাবতী মধ্যপ্রদেশে 54তম টাইগার রিজার্ভ তৈরি হয়েছে। এর পরবর্তী যে টাইগার রিজার্ভটা হবে, অর্থাৎ 55তম যে টাইগার রিজার্ভটা হবে, সেই 55তম টাইগার রিজার্ভের নামও কিন্তু ঘোষণা হয়ে গেছে। সেটা কোথায় তৈরি হতে চলেছে? সেটা কিন্তু রাজস্থানে তৈরি হতে চলেছে। নাম কি? নাম হলো ঢোলপুর কারাউলি টাইগার রিজার্ভ। কোথায় তৈরি হতে চলেছে? রাজস্থানে
এটা কিন্তু তৈরি হতে চলেছে 55তম টাইগার রিজার্ভ। আচ্ছা, ব্যাঘ্র প্রকল্পের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে রিলেট করাবো। এখন কোশ্চেন দেবে, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে বর্তমানে বর্তমানে ভারতে ভারতে টোটাল টাইগারের সংখ্যা কটা? টোটাল টাইগারের সংখ্যা কটা? টোটাল বাঘের সংখ্যা কটা? একদম এক্সাক্ট ভ্যালু মনে রাখবে, 3682, 3682টা হলো টোটাল বাঘের সংখ্যা এখন বর্তমান ভারতে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম এক্সাক্ট ডাটা দিয়ে দেবে। এরকমও দিতে পারে যে 3681, 3680, 3682, 3683, এইভাবেও কিন্তু পাশাপাশি অপশন দিতে পারে। তো অ্যান্সার কি হবে? মনে রাখবে 3682টা। পরের কোশ্চেনে চলে আসো। 37তম প্যারালাল লাইন কোন দুটো দেশের মধ্যে সীমানা নির্দেশ করেছে? তো 37 প্যারালাল লাইন সম্ভবত এর আগের দুটো তিনটে ক্লাস আগে পড়িয়েছিলাম। 37তম প্যারালাল লাইন কোথায়, কোন কোন দুটো দেশের সীমানাকে? তো এটা নির্দেশ করে আমাদের ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার পূর্ব সাইডে আছে মায়ানমার। মায়ানমার এবং ইন্ডিয়া আর মধ্যে সীমানা কিন্তু নির্দেশ করে 37th প্যারালাল লাইন। আচ্ছা, এখান থেকে কিছু প্যারালাল লাইন সে ইনক্লুড করাবো। তার আগে মোস্ট ইম্পর্টেন্ট হলো ভারতের সাথে ভারতের প্রতিবেশী যে দেশগুলো আছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান আর চায়না, এদের মধ্যে কিন্তু কিছু কিছু লাইন আছে। সেইগুলো দেখা গিয়েছে বহুবার এক্সামে দিয়েছে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো এখানে ফার্স্টে নোট ডাউন করো, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে কি লাইন আছে? নেক্সট লেখো ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। আর লাস্ট লেখো ইন্ডিয়া অ্যান্ড চীন, চায়না। ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো বহুবার এক্সামে যে দুটো কোশ্চেন দিয়েছে সেটা হলো ইন্ডিয়া আর চায়না, আর ইন্ডিয়া আর পাকিস্তান। এবং অনেক সময় কোশ্চেন ঘুরিয়েও দেয় যে লাইনের নাম তুলে দেয়। এভাবে কোশ্চেন দেবে যে ম্যাকমোহন লাইন ভারত এবং কোন দেশের মধ্যে সীমানাকে নির্দেশ করে। কোশ্চেন দেবে র্যাডক্লিফ লাইন ভারত এবং কোন দেশের মধ্যে। তো র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে? ভারত এবং পাকিস্তান। র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত এবং আফগানিস্তানের মধ্যে, অথবা এখানে আরেকটা কোশ্চেন দেয় পাকিস্তান এবং আফগানিস্তান, যাই দিক না কেন এদের মধ্যে যে লাইনটা টানা আছে সেটা কি? সেটা হলো ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন এদের সীমানাকে নির্দেশ করে। এবং ইন্ডিয়া চায়নার সীমানাকে নির্দেশ করে কে? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। আচ্ছা, মনে রাখার একটা উপায়, এই ইন্ডিয়া পাকিস্তান এবং ইন্ডিয়া চায়না এই দুটো কিন্তু গুলিয়ে যায়। তো এদের মনে রাখার একটা উপায়, ছোট উপায় বলে দিচ্ছি। দেখো, ম্যাকমোহনের এখানে আছে কি? সি। আর চায়না কি দিয়ে শুরু? সি দিয়ে শুরু। তো এই সি এবং এই সিটাকে তোমরা রিলেট করতে পারো, কারণ ম্যাকমোহনটাকে দেখবে তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পারো, এম সিটাকে কিন্তু ছোট হাতের থাকে, আবার এম কিন্তু মানে মোহনের এমটা কিন্তু আবার ক্যাপিটালে থাকে। তো এই সি এর সাথে তোমরা রিলেট করতে পারো কি? সি ফর চায়না। তো ইন্ডিয়া অ্যান্ড চায়নার মধ্যে কোন লাইন আছে? আছে ম্যাকমোহন লাইন। এছাড়া এখানে অপশানে দেখো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এদের মধ্যে কোন কোন লাইন আছে সেটা এখান থেকে ইনক্লুড করে নাও। এখানে আছে, এখানেই লিখে দিচ্ছি আমি। উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে, নর্থ অ্যান্ড সাউথ ভিয়েতনামের মধ্যে আছে কত নম্বর প্যারালাল লাইন? 17তম, 17th প্যারালাল লাইন আছে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কত নাম্বার প্যারালাল লাইন? উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে 38তম, 38 প্যারালাল লাইন আছে। আরেকটা এখান থেকে নোট ডাউন করো, ইউএসএ অ্যান্ড কানাডা। ইউএসএ অ্যান্ড
কানাডা, ইউএসএ অ্যান্ড কানাডা। ইউএসএ এবং কানাডার মধ্যে কততম প্যারালাল লাইন? 49তম, 49th প্যারালাল লাইন, 49th প্যারালাল লাইন আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল, এক্সামের নামটা খেয়াল আসছে না, দিয়েছিল 24th প্যারালাল লাইন কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? তো 24th প্যারালাল লাইন অবস্থিত ভারত এবং পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে কিন্তু 24তম প্যারালাল লাইন। এবং যদি বলে কোন লাইন, তো ভারত পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন বন্দরটি বর্তমান নাম হলো দীনদয়াল বন্দর? নিম্নলিখিত কোন বন্দরের নাম হলো দীনদয়াল বন্দর? তো অ্যান্সার হবে কান্ডালা। গুজরাটের কান্ডালা বন্দরের বর্তমান নাম হলো কি? দীনদয়াল উপাধ্যায় পোর্ট। আচ্ছা, কোশ্চেন দেবে এই কান্ডালা বন্দর থেকে বা দীনদয়াল বন্দর থেকে কোশ্চেন কি দেবে? দেবে হলো যে ভারতের প্রথম ট্যাক্স ফ্রি পোর্ট কোনটা? ইন্ডিয়াস ফার্স্ট ট্যাক্স ফ্রি পোর্ট, ইন্ডিয়াস ফার্স্ট ট্যাক্স ফ্রি পোর্ট, ইন্ডিয়াস ফার্স্ট ট্যাক্স ফ্রি পোর্ট কোনটা? তো ভারতের প্রথম শুল্ক মুক্ত, প্রথম বলেছি ভারতের প্রথম শুল্ক মুক্ত বন্দর হলো কিন্তু কান্ডালা বন্দর। কোশ্চেন দেবে যে সব থেকে মানে এখন বর্তমানে ভারতের সব থেকে বড় বন্দর কোনটা? তো লার্জেস্ট পোর্ট অফ ইন্ডিয়া কোনটা এখন বর্তমানে? তো এখন বর্তমানে ভারতের সব থেকে বড় বন্দর হলো মুম্বাইয়ের বন্দর, মুম্বাই পোর্ট এখন ভারতের কিন্তু সব থেকে বড় বন্দর। এবং এই মুম্বাই পোর্টটা হলো ন্যাচারাল পোর্ট এবং এই মুম্বাই পোর্টটাও কিন্তু বর্তমানে ট্যাক্স ফ্রি পোর্ট। কিন্তু কোশ্চেন যখন দেবে ভারতের প্রথম ট্যাক্স ফ্রি পোর্ট কোনটা, তখন অ্যান্সার হবে দীনদয়াল উপাধ্যায় বন্দর, বা অপশানে যদি কান্ডালা থাকে, দীনদয়াল না থাকে তো কান্ডালা বন্দর। কোশ্চেন দেবে লার্জেস্ট যখন পড়লে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম বন্দর কোনটা? ওল্ডেস্ট পোর্ট অফ ইন্ডিয়া। তো অ্যান্সার কি হবে? সব থেকে পুরানো বন্দর কোনটা? সব থেকে পুরানো বন্দর হলো কলকাতা বন্দর। কলকাতা পোর্ট হলো সব থেকে ভারতের পুরানোতম পোর্ট। এবার এখান থেকে কিছু পোর্টের নাম এখানে ইনক্লুড করাবো, যেমন তিনটে আছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ম্যাক্সিমাম বার এক্সামে কোশ্চেন দিয়েছে, মুরমুগাঁও, ম্যাঙ্গালোর আর মাঝেগাঁও। এই তিনটে কিন্তু ম্যাক্সিমাম লোক ভুল করে। তো এই তিনটে ফার্স্টে লেখো, এই তিনটে পোর্ট কোন কোন স্টেটে অবস্থিত, কোন কোন রাজ্যে অবস্থিত, সেটাই কিন্তু কোশ্চেনে জানতে চাই। তো ফার্স্টে লেখো মাঝেগাঁও। সেকেন্ড লেখো মর্মুগাঁও পোর্ট। এবং লাস্টে লেখো ম্যাঙ্গালোর পোর্ট। তাহলে যদি তোমাদের কাছে কোশ্চেন করা হয় যে আচ্ছা ভারত এই তিনটে পোর্ট মনে রাখার জন্য সব থেকে বেস্ট হলো ম্যাপ যদি ফলো করো, তো ম্যাপ ফলো করলে সহজে মনে থাকবে। তো ম্যাপটা আমি আজকের ক্লাসে ইনক্লুড করতে ভুলে গেছি। তো নেক্সট যদি কখনো এই টপিকটা আসে তখন ম্যাপ ইনক্লুড করে দেখাবো বা পরবর্তী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো একটা কথা বলে রাখি, ম্যাপ তোমরা ফাঁকা টাইম যখন হাতে পাবে, সেটা পশ্চিমবঙ্গের হোক বা ভারতের হোক বা এটা বারবারই বলি, বা দেশ এই পুরো অল কান্ট্রির হোক, মানে পুরো পৃথিবীর ম্যাপ হোক, এটা কিন্তু দেখার চেষ্টা করবে। এর ফলে কিন্তু তোমাদের জিকের যে টপিকটা সেটা কিন্তু আরো বেশি স্ট্রং হবে। তো এখানে মনে রাখার জন্য একদম মানে পরপর উপর থেকে নিচে যে স্টেট সেইভাবে কিন্তু আমি পরপর সাজিয়েছি যাতে করে সহজে মনে থাকে। এবং তার থেকে সব থেকে বেটার মনে রাখার জন্য যে কর্ণাটকের রাজধানী কি?
কর্ণাটকের রাজধানী হলো ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর থেকে কি ম্যাঙ্গালোর। তো ম্যাঙ্গালোর কোন স্টেটের পোর্ট? তো অ্যান্সার হবে কর্ণাটকা। কর্ণাটকের পোর্ট হলো কিন্তু ম্যাঙ্গালোর পোর্ট। মাজেগাঁও পোর্ট হলো মুম্বাই, সরি মুম্বাই তো ওর মধ্যে ডিস্ট্রিক্ট, মাজেগাঁও হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র মহারাষ্ট্রের পোর্ট হলো কি মাজেগাঁও। তাহলে মহারাষ্ট্র থেকে দুটো পোর্ট, একটা বললাম মুম্বাই পোর্ট, আর একটা কি হয়ে গেল, আরেকটা হয়ে গেল মাজেগাঁও পোর্ট। মাজেগাঁও পোর্টের মাজেগাঁও পোর্টের নিচে, মানে ম্যাপের দিকে যদি নিচের দিকে তাকাও, মহারাষ্ট্রের নিচে কোন স্টেট আসছে? মহারাষ্ট্রের নিচে থেকে কিন্তু কর্ণাটক শুরু হচ্ছে, কিন্তু মহারাষ্ট্র এবং কর্ণাটকের ঠিক মিডিলেই আছে কিন্তু গোয়া। তো গোয়ার পোর্ট কি? গোয়ার পোর্ট হলো গোয়ার পোর্ট হলো মুর্মুগাঁও পোর্ট। তাহলে ওপর থেকে নিচে মানে নর্থ থেকে সাউথে পরপর সাজিয়ে দিয়েছি, তিনটে মনে রাখবে। মাজেগাঁও পোর্ট মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নিচে আছে গোয়া, অর্থাৎ মুর্মুগাঁও পোর্ট হলো গোয়ার। আর ম্যাঙ্গালোর, এটা মনে রাখবে, ব্যাঙ্গালোরের সাথে ব্যাঙ্গালোর। তো ব্যাঙ্গালোর কোন স্টেটে পড়ে, মানে কোন স্টেটের রাজধানী? কর্ণাটক। তো কর্ণাটকের পোর্ট হলো কি? কর্ণাটকের পোর্ট হয়ে গেল ম্যাঙ্গালোর পোর্ট। এছাড়া আরো দুটো তিনটে পোর্ট রিলেট করো। কোচি পোর্ট কোন স্টেটের? কেরালা। কোচি কেরালা। নেক্সট লেখো এন্নোর পোর্ট হলো তামিলনাড়ুর পোর্ট। নেক্সট লেখো প্যারাদ্বীপটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। প্যারাদ্বীপ ফার্স্ট অপশনে থাকবে ওয়েস্ট বেঙ্গল। প্যারাদ্বীপ কি হবে? প্যারাদ্বীপ পোর্ট কোন স্টেটের? ওড়িশা রাজ্যের পোর্ট। আর লাস্ট লেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলদিয়া পোর্ট কোন স্টেটের? হলদিয়া পোর্ট হলো ওয়েস্ট বেঙ্গলের। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো এই তিনটে, মাজেগাঁও, মুর্মুগাঁও অ্যান্ড ব্যাঙ্গালোর। এই তিনটেতেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। নেক্সট কোশ্চেনে চলে আসো। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে কোন ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়? তো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত হলো গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। তো এখানে কোন প্রকার মৃত্তিকা দেখতে পাওয়া যায়? তো এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর জেলার গড়বেতাতে অবস্থিত এই গনগনিটা। এটা শিলাবতী নদীর তীরে অবস্থিত, এবং এখানে লাল রঙের মৃত্তিকা অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। তো অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো কোনটা? চুনা পাথর পরিবর্তিত হয়ে কোন রূপ ধারণ করে? তো মার্বেল। চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো কি? মার্বেল হলো চুনা পাথরের রূপান্তরিত রূপ। কোশ্চেন দেবে যে বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? বেলে পাথরের রূপান্তরিত রূপ কি? বেলে পাথরের রূপান্তরিত রূপ হলো কোয়ার্টজাইট। কোয়ার্টজাইট হলো বেলে পাথরের রূপান্তরিত রূপ। কোশ্চেন দেবে কাদা পাথরের রূপান্তরিত রূপ কোনটা? কাদা পাথর। তো কাদা পাথরের রূপান্তরিত রূপ হলো স্লেট। কাদা পাথরের রূপান্তরিত রূপ কি? রূপান্তরিত রূপ হলো কিন্তু স্লেট। আর চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো মার্বেল। নেক্সট কোশ্চেনে চলে আসো। নিম্নলিখিত কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক? তো ভারতের সব থেকে ছোট জাতীয় সড়ক সেটা হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 47-এর এ, 47-এর এ। মনে রাখার উপায় কিভাবে মনে রাখবে? মনে রাখার উপায় হলো আমরা স্বাধীন হয়েছি কবে? স্বাধীন হয়েছি 1947 সালে। বা এইভাবেও মনে রাখতে পারো, এখান থেকে সব থেকে বেস্ট যে প্রসেস, মানে যে মনে রাখার টেকনিক বা ট্রিক, সেটা হলো কি AK-47। AK-47। তো এখান থেকে কেটাকে মুছে দাও, আগে লিখে দাও, মানে এটাকে এই 47-এর সাথে লেখো, আর আগে লিখে দাও ন্যাশনাল হাইওয়ে। তাহলে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 47 এর এ হলো কিন্তু ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। তো মনে রাখার দুটো উপায় বলে দিলাম, হয় ভারতের স্বাধীনতার যে সালটা সেটা মনে রাখো,
অথবা AK-47 মনে রাখো, যেটা মনে রাখবে সেখান থেকেই কিন্তু তোমরা ইনক্লুড করতে পারবে। এর কোশ্চেন দিতে পারে যে ভারতের যেহেতু এটা ক্ষুদ্রতম ন্যাশনাল 47A, তো এর দৈর্ঘ্য কত? তো এর দৈর্ঘ্য হলো মাত্র 6 কিলোমিটার থেকেও কম। এক্সাক্ট ভ্যালু মনে রাখবে, 5.9 কিলোমিটার হলো এর লেন্থ। এবং এটা কোথায় অবস্থিত এই ন্যাশনাল 47A? এটা কোচি শহর, কোচি। কোচি কোথায়? কোচি হলো কেরালা, কোচি কেরালা। তো কোচির কুন্দানুর জংশন থেকে মারাডুক উইলিংডন দ্বীপের মধ্যে কিন্তু কোচি বন্দরের সঙ্গে এই সব থেকে ছোট ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কটা কানেক্ট করে। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তোমাদের ন্যাশনাল হাইওয়ে মনে রাখতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে তোমাদের ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল আছে, আর একটা হলো গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। তো ফার্স্টে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল আলোচনা করব। তো কোশ্চেন এইভাবেও দেয় যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল না দিয়ে দেয় যে কলকাতা থেকে দিল্লি কোন জাতীয় সড়ক কানেক্ট করছে, বা দিল্লি থেকে মুম্বাই, বা মুম্বাই থেকে চেন্নাই, বা এইভাবে কোশ্চেন দেয় যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোন কোন 4টে শহরকে কানেক্ট করে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে ছবি সহকারে ম্যাপটা আমার আজকে ইনক্লুড করা হয়নি, ম্যাপটা ইনক্লুড করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যেত। তো এখানে সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি এখানে আছে কি আমাদের রাজধানী দিল্লি, রাজধানী দিল্লি। এখানে আছে ধরে নাও আমাদের ইস্ট সাইডে কলকাতা, এখানে আছে মুম্বাই গুজরাটের নিচে, এখানে আছে মহারাষ্ট্রের মুম্বাই, আর এরকম পজিশনে আছে তামিলনাড়ুর চেন্নাই, তামিলনাড়ুর চেন্নাই। তো এই যে 4টে শহর, এই 4টে শহরকে কানেক্ট করো এখান থেকে, 4টে শহরকে কানেক্ট করো চেন্নাই টু কলকাতা। আচ্ছা, ফার্স্টেই কানেক্ট করো দিল্লি টু কলকাতা, দিল্লি টু কলকাতা। তো দিল্লি থেকে কলকাতাকে কানেক্ট করছে কোন হাইওয়ে? কানেক্ট করছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2, কানেক্ট করছে দিল্লি এবং কলকাতাকে। তারপর কানেক্ট করো এর জাস্ট নিচে প্যারালাল যে লাইনটা আছে, প্যারালাল লাইন বলতে কোনটা, মানে সাপোজ বলছি মনে রাখার জন্য, প্যারালাল লাইন বলতে মুম্বাই চেন্নাই। তাহলে প্যারালাল লাইনে চলে আসলে তো এর ন্যাশনাল হাইওয়ে মনে রাখার উপায় কি? তো এখানে দিল্লি থেকে কলকাতা ন্যাশনাল হাইওয়ে হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2, তো এটাকে ডবল করে দাও। তো 2 দুগুণ কত হচ্ছে? 2 দুগুণ 4। তাহলে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4 হয়ে যাবে কোনটা? মুম্বাই টু চেন্নাই বা চেন্নাই টু মুম্বাই। এবার চলে আসো এইদিকে ওয়েস্টার্ন সাইডের দিকে, পশ্চিম দিকে, অর্থাৎ দিল্লি থেকে মুম্বাই। তো দিল্লি থেকে মুম্বাই যে ন্যাশনাল হাইওয়েটা কানেক্ট করছে সেটার ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত হবে? এটার ন্যাশনাল হাইওয়ে নাম্বার হবে NH কত পর্যন্ত হলো? 4 হলো। তো 4কে আবার 4-এর সাথে 2 গুণ করো, তো 4-এর ডবল কি হবে? 4 দুগুণ 8। তো এটা হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8। এবার লাস্ট যেটা পড়ে আছে চেন্নাই থেকে কলকাতা। তো চেন্নাই থেকে কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ে নাম্বার, এবার ট্রিক কাজ করবে না, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5। তো 3টে মনে রাখার ট্রিক বলে দিলাম, বাকি যেটা পড়ে থাকছে চেন্নাই টু কলকাতা সেটা হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5। তো দিল্লি থেকে কলকাতা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2, তারপরে হাইওয়ে 2কে 2 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে কত? 4। তো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4 হবে ওর জাস্ট প্যারালাল যে লাইনটা, মানে মুম্বাই থেকে চেন্নাই। তারপর 4 দুগুণ 8 হয়ে যাবে তার বাম সাইড, মানে দিল্লি থেকে মুম্বাই। আর চেন্নাই থেকে কলকাতা ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত হবে? ন্যাশনাল হাইওয়ে নাম্বার হবে কত? ন্যাশনাল হাইওয়ে নাম্বার হবে 5। এবার এখানে খেয়াল করো, এখানে মিডিলে আমি একটা পয়েন্ট এখানে ড্র করছি, এরকম পজিশনে মধ্যপ্রদেশের একটা জায়গা, ঝাঁসি, সরি উত্তরপ্রদেশের ঝাঁসি। তো ঝাঁসি যে জায়গাটা, ঝাঁসি জায়গাটা থেকে কিন্তু দুটো ন্যাশনাল হাইওয়ে এখান থেকে কানেক্ট করবে। ন্যাশনাল হাইওয়ে নাম্বার দুটো বলে দেবো পরে।
তো ফার্স্টে এখানে আরো নর্থ ইস্ট সাইডে চলে আসো। নর্থ ইস্ট সাইডে এখানে হলো আসামের শিলচর, শিলচর, শিলচর আসাম। এবং এদিকে ওয়েস্টে এরকম পজিশনে আছে গুজরাটের পোরবন্দর, গুজরাটের পোরবন্দর, পোরবন্দর কোন স্টেটের মধ্যে পড়বে? গুজরাট। তো এখান থেকে ন্যাশনাল হাইওয়েটা কানেক্ট করো, পোরবন্দর এদিকে ঝাঁসিকে কানেক্ট করে যাচ্ছে পর্যন্ত নর্থ ইস্টে আসামের শিলচর পর্যন্ত। তো এটাকে কি বলবো? এটাকে বলবো ইস্ট ওয়েস্ট করিডোর। এটাকে কি বলবো? ইস্ট ওয়েস্ট, কারণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এটা বিস্তৃত। ইস্ট ওয়েস্ট করিডোর, ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট করিডোর। তো ইস্ট ওয়েস্ট যে করিডোর, এর ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? এর ন্যাশনাল হাইওয়ে নাম্বার হলো ন্যাশনাল হাইওয়ে 27, 27। এটাকে বলবো ইস্ট ওয়েস্ট করিডোর। এবার আচ্ছা, এই পয়েন্টটাকে কি বললাম? এই পয়েন্টটার নাম হলো ঝাঁসি, ঝাঁসি। কোশ্চেনটা লাস্টে বলছি, তার আগে এখান থেকে দেখো, এখানে আছে জম্মু কাশ্মীরের শ্রীনগর, শ্রীনগর, শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীরের। আর একদম নিচে এরকম জায়গায় আছে আমাদের ভারতের একদম দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, ভারতের মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু। আর ভারতের দক্ষিণতম বিন্দু বললে তখন সেটা হয়ে যাবে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। তো কন্যাকুমারী, কন্যাকুমারী। তো এখানে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে, এটাও কিন্তু ঝাঁসি হয়ে যাচ্ছে। তো এখান থেকে ঝাঁসি হয়ে আসছে কোন পর্যন্ত? কন্যাকুমারী পর্যন্ত। তো এই যে ন্যাশনাল হাইওয়ে, এই ন্যাশনাল হাইওয়েকে কি বলবো? এটা উত্তর থেকে দক্ষিণে অর্থাৎ নর্থ থেকে সাউথ পর্যন্ত বিস্তৃত। তো একে বলবো নর্থ সাউথ করিডোর, নর্থ সাউথ করিডোর। তো কোশ্চেন দেবে তোমাদের যে নর্থ সাউথ করিডোর কোন দুটো জায়গাকে কানেক্ট করে? তো অ্যান্সার হবে শ্রীনগর অ্যান্ড কন্যাকুমারী। কন্যাকুমারী কোন স্টেটের মধ্যে পড়বে? তামিলনাড়ু। আর ইস্ট ওয়েস্ট করিডোর কোন দুটো জায়গাকে কানেক্ট করে? তো আসামের শিলচর আর গুজরাটের পোরবন্দরকে। নেক্সট কোশ্চেন যেটা দেবে সেটা হলো যে ভারতের সব থেকে, এখানে কোশ্চেন এক্ষুনি পড়লে ভারতের সব থেকে ছোট ক্ষুদ্রতম যে জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে সেটা কি? সেটা হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার কি? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 47, যার লেন্থ 5.9 কিলোমিটার মাত্র। তো কোশ্চেন দেবে ভারতের সব থেকে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটা? তো ভারতের সব থেকে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে হলো এই নর্থ সাউথ করিডোর। এর লেন্থ কত? এর লেন্থ 3745, 3745 কিলোমিটার। এক্সাক্ট ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। ভারতের সব থেকে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 44, 44 হলো ভারতের সব থেকে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে। কোশ্চেনটা মনে রাখবে। এবার চলে আসো এই ঝাঁসি। ঝাঁসিটা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট এই কারণে, এখানে কোশ্চেন দেবে ইস্ট ওয়েস্ট করিডোর অ্যান্ড নর্থ সাউথ করিডোর কোথায় মিলিত হয়েছে? ইস্ট ওয়েস্ট করিডোর অ্যান্ড নর্থ সাউথ করিডোর মিলিত হয়েছে কোথায়? মিলিত হয়েছে ঝাঁসিতে এসে কিন্তু ইস্ট ওয়েস্ট করিডোর অ্যান্ড নর্থ সাউথ করিডোর মিলিত হয়েছে। তো এটা এইভাবে ম্যাপের সাহায্যে মনে রাখবে, তাহলে কিন্তু সহজে মনে থাকবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, উজ্জয়ন শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তো উজ্জয়ন অবস্থিত শিপ্রা নদীর তীরে, শিপ্রা নদীর তীরে উজ্জয়ন শহরটা অবস্থিত। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিছু ইম্পর্টেন্ট শহর যেটা নদীর মানে ইম্পর্টেন্ট শহর আছে যেগুলো এইভাবে এখানে কোশ্চেন দেয়, যেমন এখানে কোশ্চেনটা ছিল যে উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত। তো এমনই কোশ্চেন দেবে যে সুরাট কোন নদীর তীরে, লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, পানাজি কোন নদীর তীরে অবস্থিত, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত। তো সেগুলো এখান থেকে তোমরা নোট ডাউন করে নাও। যদিও এর আগে যে 55টা ক্লাস হয়েছে তার মধ্যে 2 থেকে 3 বার সম্ভবত এইগুলো তোমাদের নোট ডাউন করানো হয়েছে। তো আরো আরেকবার রিভিশন হয়ে যাবে। আগ্রা কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা অবস্থিত যমুনা, যমুনা রিভারের তীরে অবস্থিত আগ্রা। নেক্সট লেখো আহমেদাবাদ,
আমেদাবাদ। আমেদাবাদ গুজরাটের শহর, কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী। সবরমতী রিভারের তীরে অবস্থিত আমেদাবাদ। নেক্সট লেখো অযোধ্যা। অযোধ্যা। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই বছরই 2024-এ 22শে জানুয়ারি। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। অযোধ্যা কোন স্টেটের মধ্যে পড়বে? উত্তরপ্রদেশে। কোন নদীর তীরে অবস্থিত? ফার্স্ট অপশনে গঙ্গা থাকবে, গঙ্গা হবে না, অ্যান্সার হবে সরেয়ু রিভারের তীরে অবস্থিত। বা যখন বাংলাতে কোশ্চেন থাকবে তখন সেখানে থাকবে সরজু নদীর তীরে। চলে আসো আমাদের কলকাতা। কলকাতাটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? ফার্স্ট অপশনে গঙ্গা থাকবে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে গঙ্গা মেরে আসে, অ্যান্সার হবে কিন্তু হুগলি রিভারের তীরে এটা অবস্থিত। কিন্তু এখানে বলে রাখছি, যদি অপশনে হুগলি নদী না থেকে শুধুমাত্র গঙ্গা থাকে তখন গঙ্গাটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ধরা হবে, তখন গঙ্গা তোমরা মেরে আসবে। নেক্সট লেখো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী কিন্তু বর্তমান, তেলেঙ্গানা। তো হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদীর তীরে হায়দ্রাবাদ অবস্থিত। নেক্সট লেখো রাজস্থানের কোটা শহর। কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? চাম্বল। চাম্বল রিভারের তীরে অবস্থিত কোটা শহর। নেক্সট লেখো সুরাট। গুজরাটের সুরাট। সুরাট কোন নদীর তীরে? এখানেও কিন্তু ভুল করার জন্য ফার্স্ট অপশানে দেবে তাপ্তি, সেকেন্ড অপশানে তাপি, তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু তাপি রিভার। খেয়াল করবে তাপ্তি বলেনি, তাপি রিভারের তীরে অবস্থিত সুরাট। নেক্সট লেখো উত্তরপ্রদেশের বারাণসী। বারাণসী। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? তো বারাণসী অবস্থিত গঙ্গা, গঙ্গা নদীর তীরে বারাণসী অবস্থিত। এছাড়া গঙ্গা নদীর তীরে লিখে নাও আরেকটা শহর অবস্থিত, বিহারের রাজধানী পাটনা। বিহারের রাজধানী পাটনা অবস্থিত গঙ্গা নদীর তীরে। নেক্সট লেখো লখনৌ। লখনৌ। লখনৌ উত্তরপ্রদেশের নবাবের শহর বলা হয়। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? গোমতী। গোমতী রিভারের তীরে অবস্থিত লখনৌ। নেক্সট লেখো রাউরকেলা। রাউরকেল্লা। রাউরকেল্লা কোন স্টেটে? ওড়িশা। রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত? ব্রাহ্মণী। ব্রাহ্মণী রিভারের তীরে অবস্থিত রাউরকেল্লা। নেক্সট লেখো তামিলনাড়ুর মাদুরাই। মাদুরাই কোন স্টেটে? তামিলনাড়ু। তো মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত? ভাইগাই। ভাইগাই রিভারের তীরে অবস্থিত। নেক্সট শহর লেখো উজ্জয়ন। আচ্ছা, উজ্জয়ন ছিল সম্ভবত কোশ্চেনে, উজ্জয়ন শিপ্রা নদীর তীরে অবস্থিত, তো এটা আমি লেখাচ্ছি না এখানে। নেক্সট লেখো বারেইলি। বারেইলি। বারেইলি উত্তরপ্রদেশেরই শহর, কোন নদীর তীরে? রামগঙ্গা। রাম রামগঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট লেখো যেখানে ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা গঠন হয়েছিল, জামশেদপুর। কোথায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, JH লিখে দিলাম শর্টে। তো জামশেদপুর কোন নদীর তীরে? সুবর্ণরেখা। সুবর্ণ কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের এক্সামেই কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর অবস্থিত। কোশ্চেন দেবে গোয়ার রাজধানী পানাজি কোন নদীর তীরে অবস্থিত? মান্ডাভি। মান্ডভি রিভারের তীরে অবস্থিত। মান্ডভি রিভারের তীরে অবস্থিত গোয়ার রাজধানী পানাজি। নেক্সট আর একটাই বলবো, ইন্দোর। ভারতের সব থেকে স্বচ্ছ শহর এখনো পর্যন্ত, পরপর 6 থেকে 7 বার কিন্তু এরা স্বচ্ছ শহরের তকমা পেয়েছে। কোন স্টেটের? ইন্দোর, মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশের ইন্দোর কোন নদীর তীরে অবস্থিত? খান নদীর তীরে কিন্তু এটা অবস্থিত।
চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য এবং নীতিগুলো নিম্নলিখিত কোন অংশে প্রতিফলিত হয়েছে? তো ভারতের সংবিধানের প্রস্তাবনার লক্ষ্য এবং নীতিগুলো আমাদের এটা প্রতিফলিত হয়েছে ডিপিএসপি মানে রাষ্ট্রের নীতি নির্দেশকমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত? আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত। কত নম্বর পার্টে আলোচনা করা আছে? পার্ট নাম্বার 4 এ কিন্তু আলোচনা করা আছে। ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ডিপিএসপির উদ্দেশ্য কি? কল্যাণকারী রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো কিন্তু ডিপিএসপি। আচ্ছা, এখানে অন্যান্য যে অপশন আছে এগুলো যদি আমরা রিলেট করি, তো মৌলিক কর্তব্য, তো মৌলিক কর্তব্যকে ইংলিশে কি বলবো? ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কর্তব্যকে বলবো ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি। কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল? তো এটা একটাই আর্টিকেল, আর্টিকেল নাম্বার 51 এর এতে বলা হয়েছে। কোন পার্টে? পার্ট নাম্বার 4 এর এতে বলা হয়েছে। মৌলিক অধিকারকে বলবো ফান্ডামেন্টাল রাইট। কি বলবো? ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে? আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কত নাম্বার পার্ট? তো পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 3 এর মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা কোশ্চেন রিলেট করিয়ে দিই। ফান্ডামেন্টাল রাইট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো আমেরিকার সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইট নেওয়া হয়েছে। আর ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছে ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে? তো বলা হয়েছে আর্টিকেল নাম্বার 48 এর এতে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা, অর্থাৎ প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ বলা হয়েছে আর্টিকেল 48 এর এতে। এবং এই যে আর্টিকেল এর ব্যাপারে সুপারিশ করেছিল, এখান থেকে কোশ্চেন দেয়, এই যে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে সুপারিশ করেছিল কোন কমিটি এবং কত সালে? তো 1976 সালে শন সিং কমিটি, শন সিং কমিটি সুপারিশে কিন্তু এই বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 48 এর এতে। এটা কিন্তু 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 থেকেই রিলেট করতে পারছো। 1976 এ কোন অ্যামেন্ডমেন্ট হয়েছিল? 42তম অ্যামেন্ডমেন্ট। তো 42তম অ্যামেন্ডমেন্ট 1976 এর মাধ্যমে শন সিং কমিটির সুপারিশে এটাকে কিন্তু ডিপিএসপির মধ্যে 48A হিসাবে কিন্তু নতুন আর্টিকেল ইনক্লুড করা হয়েছিল। এখানে বাকি যে আর্টিকেলগুলো আছে সেগুলো এখান থেকে রিলেট করায়। আর্টিকেল নাম্বার 48, আর্টিকেল নাম্বার 48 এ কি বলা আছে? আর্টিকেল নাম্বার 48 এ বলা আছে কৃষি ও পশুপালন। কি বলা আছে? কৃষি ও পশুপালনের ব্যাপারে কিন্তু বলা আছে, অর্থাৎ ওখানে বলা আছে অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড এনিম্যাল হাজবেন্ডারি। আর্টিকেল 50 তে কি বলা হয়েছে? বলা হয়েছে জুডিশিয়ারি যে সেকশনটা সেটা এক্সিকিউটিভ থেকে আলাদা, অর্থাৎ সেপারেশন অফ জুডিশিয়ারি from executive
ফ্রম এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে আলাদা করার কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার কত, আর্টিকেল নাম্বার 50-তে। আর আর্টিকেল নাম্বার 51-এ কি বলা হয়েছে, বলা হয়েছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল শান্তি এবং সুরক্ষা এবং শান্তি বজায় রাখার কথা, অর্থাৎ প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 51-এ। নেক্সট কোশ্চেনে চলে আসে, জরুরি অবস্থা চালু হলে কোন ধারাগুলো বলবৎ থাকে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যখন ইমার্জেন্সি চালু হয় তখন কিন্তু আমাদের ফান্ডামেন্টাল, এখানে যে ধারাগুলো দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট, এক্ষুনি পড়ালাম 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকারের মধ্যে আসে। যখন ইমার্জেন্সি চালু হয় তখন কিন্তু আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়। যেমন আর্টিকেল 23-এ ফোর্সড লেবারের কথা বলা আছে। তো ফোর্সড লেবার কিন্তু করানো যাবে না, এটা আমাদের মৌলিক অধিকার। কিন্তু যখন জরুরি অবস্থা হবে তখন সরকার বাধ্য করবে তোমার কাছ থেকে ফোর্সড লেবার করানোর জন্য, অর্থাৎ তোমার কাছ থেকে জোর করিয়ে কিন্তু কাজ করিয়ে নিতে পারবে, কারণ তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইট কিন্তু বলবৎ থাকে না। কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে দুটো আর্টিকেল আছে, এমন আর্টিকেল যেগুলো জরুরি অবস্থার মধ্যেও কিন্তু বলবৎ থাকে। সেই দুটো আর্টিকেল কি? আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 21, এই দুটো কিন্তু বলবৎ থাকবে। এছাড়া বাদ বাকি 12 থেকে 35-এর মধ্যে যা আর্টিকেল আছে প্রত্যেকটা আর্টিকেল ইমার্জেন্সির টাইমে, যে ইমার্জেন্সি হোক না কেন, 3টে ইমার্জেন্সি, ন্যাশনাল, স্টেট অ্যান্ড ফিনান্সিয়াল ইমার্জেন্সির মধ্যে কিন্তু ছিনিয়ে নেওয়া হয়ে থাকে। তো ইমার্জেন্সির ব্যাপারে প্রসঙ্গ যেহেতু এসছে, এখানে ইমার্জেন্সি কি কি সেটা একটুখানি ডিসকাস করে নি। ইমার্জেন্সি কত প্রকার ইমার্জেন্সি? ইমার্জেন্সি 3 প্রকার। কি কি ইমার্জেন্সি আছে? ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, আর একটা ফিনান্সিয়াল। যা যা বলবো এখান থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সির ব্যাপারে বলা হয়েছে কত নম্বর আর্টিকেলে কোশ্চেন দেবে? তো বলা হয়েছে আর্টিকেল নাম্বার 352-তে বলা হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সির ব্যাপারে। 352 এর সাথে 4 যোগ করো, 352 সাথে 4 যোগ করো, কত হচ্ছে? 356। তো 356 ধারাতে বলা হয়েছে স্টেট ইমার্জেন্সির ব্যাপারে, যেটাকে তোমরা জানো যে কারফিউ জারি হয়েছে, মানে স্টেট ইমার্জেন্সি যখন জারি হয় কারফিউ জারি থাকে। কিন্তু কারফিউটাকে নাও রিলেট করতে পারো, কারণ আচ্ছা কারফিউটাকে বাদ দাও, কারফিউ রিলেট করার দরকার নেই। তো স্টেট ইমার্জেন্সি তোমরা উদাহরণ হিসেবে দেখতে পারো যে কিছুদিন আগে যখন মণিপুরে দুটো উপজাতির মধ্যে কুকি উপজাতি আর একটা ছিল কুকি ছিল আর একটা ছিল খেয়াল আসছে না, যাই হোক দুটো উপজাতির মধ্যে যখন ঝামেলা হয়েছিল, সেই দুটো উপজাতির মধ্যে ঝামেলার পর যখন মণিপুরে এর বাড়ি বা এটা ওটা জায়গা কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছিল বা এটা ওটাকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, তো তখন মণিপুরে কিন্তু স্টেট ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। তো স্টেট ইমার্জেন্সি কোন আর্টিকেলের মাধ্যমে লাগু করেছিল? 356 ধারার মাধ্যমে, 356 এর মধ্যে। এবার 356 সাথে 4 যোগ করো, হচ্ছে কত? 360। 56 সাথে 4 যোগ করলে কত হচ্ছে? 360। এই 4 যোগ করার কথা বলছি কেন? যাতে করে মনে থাকে যে 352 শুধু মনে রাখলে ন্যাশনাল, তার সাথে 4 যোগ করে দিলে স্টেট, তার সাথে 4 যোগ করে দিলে হয়ে যাবে কি? ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তো কোশ্চেন দেবে ন্যাশনাল ইমার্জেন্সি কতবার লাগু হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত 3 বার লাগু হয়েছে। কবে কবে লাগু হয়েছে? লাগু হয়েছে প্রথম কবে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়? কত সালে? 1962 সালে। তারপর কত সালে লাগু হয়? আচ্ছা 1962 সালে কেন লাগু হয়েছিল? লাগু হয়েছিল ইন্ডিয়া এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল 1962-তে, তো সেই কারণে 1962-তে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছিল। এরপর
1971 সালে লাগু হয় এবং এই টাইমেও কিন্তু আরেকটা যুদ্ধ হয়, সেটা কি ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 1971-এ, সেই কারণে কিন্তু 1971-এ ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করা হয়েছিল। এরপর 1975-এ কিন্তু ইন্দিরা গান্ধী তখন প্রাইম মিনিস্টার ছিলেন এবং নিজের রাজনৈতিক কেরিয়ারের জন্য তিনি নিজের স্বার্থে তিনি ন্যাশনাল ইমার্জেন্সিটাকে লাগু করেছিলেন। তো এই নিয়ে 3বার, কোন কোন সাল কিন্তু মনে রাখতে হবে। তো 3বার ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে। স্টেট ইমার্জেন্সি থেকে কোশ্চেন দেবে, স্টেট ইমার্জেন্সি প্রথম লাগু হয়েছিল কোন স্টেটে? তো অ্যান্সার হবে পাঞ্জাবে কিন্তু প্রথম লাগু হয়েছিল। কোশ্চেন দেবে ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো পর্যন্ত কতবার লাগু হয়েছে? 1বার, 2বার, 3বার এবং অপশানে থাকবে যে উপরের মধ্যে কোনোটা নয়। তো অ্যান্সার কি হবে? উপরের মধ্যে কোনোটি নয়, কারণ ফিনান্সিয়াল ইমার্জেন্সি এখনো কোনো দিন ভারতে লাগু হয়নি। কোশ্চেনটা খেয়াল রাখবে, এক্সামিনার কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে যে আর্থিক যে ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি ভারতে কত সালে লাগু হয়েছে বা কতবার লাগু হয়েছে, এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো মাথায় রাখবে এখনো পর্যন্ত কিন্তু ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়নি। এই যে ইমার্জেন্সির ব্যাপারে আলোচনা করলাম, এই ইমার্জেন্সির গুলো আমরা নিয়েছি কোন দেশের সংবিধান থেকে? নিয়েছি জার্মানির সংবিধান থেকে। তো টেকেন ফ্রম জার্মানি, জার্মানির সংবিধান থেকে কিন্তু আমরা এই 3টে ইমার্জেন্সিটাকে কালেক্ট করেছি। এবার অপশানে চলে আসো। অপশানে দেখো এখানে যে আর্টিকেল দুটো অ্যান্সার হলো, যে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 এই ইমার্জেন্সির টাইমে কিন্তু এটা বলবৎ থাকে। তো আর্টিকেল 20-তে কি বলা আছে, আর্টিকেল 21-এ কি বলা আছে সেটা একটুখানি একবার ছোটভাবে জেনে নেব। তো আর্টিকেল নাম্বার 20 লেখো। আর্টিকেল 20-তে কি বলা আছে? বলা আছে যে দোষ প্রমাণের স্বাধীনতা, অর্থাৎ প্রোটেকশন অফ কনভিকশন, দোষ প্রমাণের স্বাধীনতা। অর্থাৎ কারোর বিরুদ্ধে এফআইআর কারোর বিরুদ্ধে আমি যদি এফআইআর করে দিই, তো তার বিরুদ্ধে এফআইআর করে দেওয়া মানে সে ব্যক্তি কিন্তু দোষী হয়ে যায় না। যত সময় না পর্যন্ত কোর্টে তাকে দোষী কোর্ট তাকে দোষী সাব্যস্ত করছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু দোষী না। তো সেটাই বলা আছে কি আর্টিকেল নাম্বার 20-তে। আর আর্টিকেল নাম্বার 21-এ কি বলা আছে? বলা আছে প্রাণ এবং দৈহিক স্বতন্ত্রতা, অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি মানে প্রাণ ও দৈহিক স্বতন্ত্রতা, মানে কেউ কিন্তু অপরের প্রাণ নিতে পারবে না বা নিজের প্রাণও মানে সুইসাইডও কিন্তু করতে পারবে না। সুইসাইড অ্যাটেম্প করে সে যদি টপকে যায় তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু টপকে না গিয়ে যদি সে বেঁচে থাকে তাহলে তার এগেনস্টে আর্টিকেল 21 রেসপেক্টে কিন্তু তার এগেনস্টে কিন্তু পুলিশ কেস হবে এবং সে কিন্তু অবভিয়াসলি অ্যারেস্ট হবে। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন রাষ্ট্রপতি জয় লাভ করেছিল? তো নীলাম সঞ্জীবন রেড্ডি, ইনি প্রথম রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে এবার 2-3টে কোশ্চেন তোমাদের রিলেট করাবো, যে দুজন প্রেসিডেন্ট এমন আছেন ভারতের, মানে এখনো পর্যন্ত যে রাষ্ট্রপতি মানে দ্রৌপদী মুর্মু পর্যন্ত যারা রাষ্ট্রপতি হয়েছেন ভারতের স্বাধীনতার পর থেকে, তো তাদের মধ্যে দুজন রাষ্ট্রপতি, তো প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ফার্স্ট PR ফর প্রেসিডেন্ট শর্টে লিখছি। প্রথম প্রেসিডেন্ট কে? রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিল যদি কোশ্চেন দেয়? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট VP কে ছিলেন? তো সর্বপল্লী রাধাকৃষ্ণন
সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন হলেন ভারতের প্রথম ভাইস প্রেসিডেন্ট, আর ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন রাজেন্দ্র প্রসাদ। তো এই রাজেন্দ্র প্রসাদ থেকে দ্রৌপদী মুর্মু পর্যন্ত যারা রাষ্ট্রপতি হয়েছেন তার মধ্যে দুজন এমন রাষ্ট্রপতি আছেন যারা কিন্তু তাদের পদে থাকাকালীন মারা গিয়েছেন। তো কোশ্চেন দেয় যে পদে থাকাকালীন মারা গিয়েছেন কতজন রাষ্ট্রপতি, তো দুজন। তো পদে থাকাকালীন মারা যান কতজন রাষ্ট্রপতি বললাম, দুজন। তো কোশ্চেন দেবে প্রথম কোন রাষ্ট্রপতি মারা গিয়েছিলেন, তো ফার্স্ট মারা গিয়েছিলেন জাকির হুসেন এবং তোমাদেরকে পড়ানো হয়েছে তোমাদের পলিটিক্স সাবজেক্টে, বা তোমরা পড়ে থাকবে পলিটিক্স সাবজেক্টে, প্রেসিডেন্টের অবর্তমানে আসবে কে প্রেসিডেন্টের হিসাবে, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করতে ভাইস প্রেসিডেন্ট আসবে। তাই কোশ্চেন দেবে যে ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিলেন, তো প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট এই জাকির হোসেন মারা যাওয়ার পর অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন ভি ভি গিরি। কে হয়েছিলেন? ভি ভি গিরি, জাকির হোসেন মারা যাওয়ার পর। এবার এখানে এক্ষুনি বললাম যে পদে থাকাকালীন কতজন মারা গিয়েছিলেন, দুজন। তো একজন হলেন জাকির হোসেন, আরেকজনের নামও কিন্তু তোমাদের জানতে হবে, তার নাম হলেন ফখরুদ্দিন আলী আহমেদ। ফখরুদ্দিন আলী আহমেদ। ইনি মারা গেলে অ্যাক্টিং প্রেসিডেন্ট কে হয়েছিলেন বিডি জাট্টি অ্যাক্টিং প্রেসিডেন্ট কিন্তু হয়েছিলেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে জাকির হোসেন থেকে যে ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে, তো ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হলেন জাকির হোসেন। কে? জাকির হোসেন হলেন ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট। এরপর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কোশ্চেনটা কিন্তু টাফ লেভেলের বলতে পারো। কোশ্চেন দেবে যে ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট টু বি বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স, প্রথম ভারতীয় প্রেসিডেন্ট যিনি ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন তার নাম কি? ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট টু বি বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্ট, ভারত স্বাধীন হওয়ার পর প্রথম ভারতীয় প্রেসিডেন্ট কে জন্মগ্রহণ করেছিলেন, মানে প্রথম ভারতীয় প্রেসিডেন্ট এমন যিনি ভারত স্বাধীনতার হওয়ার পর কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তো তার নাম কি? বর্তমান যিনি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হলেন এমন রাষ্ট্রপতি যিনি কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি একমাত্র এখনো পর্যন্ত প্রথম তিনি ইন্ডিয়ান প্রেসিডেন্ট যিনি ভারত স্বাধীন হওয়ার পরে জন্মগ্রহণ করেছিলেন। তো দ্রৌপদী মুর্মু কোন স্টেট থেকে বিলং করেন? তো ইনি ওড়িশা থেকে কিন্তু বিলং করেন। এছাড়া দ্রৌপদী মুর্মুর উপর থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে প্রথম মহিলা রাষ্ট্রপতিকে যদি কোশ্চেন দেয় তখন অ্যান্সার হবে ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে প্রতিভা প্যাটেল। আর কোশ্চেন যদি দেয় যে সেকেন্ড ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তখন অ্যান্সার কি হবে? দ্রৌপদী মুর্মু। এছাড়া দ্রৌপদী মুর্মু থেকে আরেকটা ভাবে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে ফার্স্ট
ওম্যান ট্রাইবাল প্রেসিডেন্ট, প্রথম মহিলা জনজাতি প্রেসিডেন্ট কে? তখন অ্যান্সার হবে দ্রৌপদী মুর্মু। চলে আসো এবার এখান থেকে নেক্সট কোশ্চেনে, নিম্নলিখিত কোন করটা রাজ্য সরকারের কর নয়? তো সম্পত্তির যে কর, এটা কিন্তু রাজ্য সরকারের কর নয়, এটা হলো সেন্ট্রালের কর। তো অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কেন্দ্র সরকার যে করগুলো প্রত্যক্ষভাবে গ্রহণ করে সেগুলো কি? তো কৃষক কর বাদ দিয়ে, মানে কৃষির ওপর থেকে যে আয়কর সেটা বাদ দিয়ে বাকি সমস্ত কর, যেমন কর্পোরেশন কর, সম্পত্তির ওপরে কর, এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে। চলে আসো পরের কোশ্চেন, জীবন বীমা কোন ক্ষেত্রে অন্তর্গত? মানে প্রাইমারি, সেকেন্ডারি, না টার্সিয়ারি, না শিল্প ক্ষেত্র? আচ্ছা, এখানে অপশানে আছে প্রাথমিক, মধ্যম, পরিষেবা এবং শিল্পক্ষেত্র। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জীবন বীমা পরিষেবা ক্ষেত্রে। পরিষেবা ক্ষেত্রের কিন্তু এটা অন্তর্গত, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরিষেবা ক্ষেত্রকেই বলা হয় কি? টার্সিয়ারি সেক্টর। কি বলা হয়? টার্সিয়ারি, টার্সিয়ারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। আচ্ছা, টার্সিয়ারি সেক্টরের মধ্যে কি কি পড়ে? এক্সাম্পল যদি দেই, তো টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়বে ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন মানে পরিষেবা, ট্রান্সপোর্টেশন। এর মধ্যে পড়বে ব্যাংক, পড়বে এখানে হসপিটালিটি, এর মধ্যে পড়বে এডুকেশন, টার্সিয়ারি সেক্টরের মধ্যে এডুকেশন, এডুকেশন, এর মধ্যেই পড়বে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। প্রাইমারি সেক্টর অর্থাৎ প্রাথমিক সেক্টরের মধ্যে কি পড়বে? প্রাইমারি, প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরের এক্সাম্পল কি হবে? তো প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে কি? কৃষিকাজ মানে এগ্রিকালচার, এগ্রিকালচার। প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে মাছ চাষ অর্থাৎ ফিশিং, এর মধ্যে পড়বে ফরেস্ট্রি, ফরেস্ট্রি, এর মধ্যে পড়বে খনন, মাইনিং, এগুলো পড়বে প্রাইমারি সেক্টরের মধ্যে। সেকেন্ডারি সেক্টরের মধ্যে, সেকেন্ডারি, সেকেন্ডারি সেক্টর, সেকেন্ডারি সেক্টরের মধ্যে কি কি পড়বে? সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন, পড়বে বস্ত্র শিল্প মানে ক্লোদিং ইন্ডাস্ট্রি, ক্লোদিং ইন্ডাস্ট্রি, এর মধ্যে পড়বে হেভি ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রি, এগুলো এর মধ্যে পড়বে। তো প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর অ্যান্ড টার্সিয়ারি সেক্টরে কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, এর থেকে তোমরা সম্ভবত পেয়ে যাবে এক্সামে। তো এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, লক্ষ্মী ভান্ডার প্রকল্প। আমাদের স্টেটের কিছু প্রকল্প আছে ইম্পর্টেন্ট, এর পাশাপাশি সেন্ট্রালেরও কিছু তোমাদের ইম্পর্টেন্ট প্রকল্প আছে, সেগুলো কোনো একটা ক্লাসে আলোচনা করব। তার মধ্যে একটা প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। তো এই লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা কত সালে চালু হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। তো মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই প্রকল্পটা সকল মহিলা যাদের বয়স 25 মানে 25 থেকে আপ টু 60 ইয়ার, 25 থেকে 60 বছর বয়সে মহিলাদের মধ্যে কিন্তু এই প্রকল্পটা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা চালু করা হয়েছে। যদি অন্য কোনো পেনশনের সঙ্গে বা ভাতা না পায় এই 25 থেকে 25 বছরের মহিলারা, আর তাহলে কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে, মানে জেনারেল ক্যাটাগরির ব্যক্তি যদি হয়ে থাকে, তাহলে প্রত্যেক মাসে আগে দেওয়া হতো 500 টাকা করে, এখন সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে 1000 টাকা করে। আর যারা এসসি এসটির মধ্যে পড়ে, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব,
এদেরকে আগে দেওয়া হতো 1000 টাকা, এখন সেটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে 1200 টাকা করে। তো মহিলাদের ডেভেলপ করার জন্যই কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছে। কবে চালু হয়েছে? এই লকডাউনের টাইমেই তোমরা দেখেছো। জাস্ট যে বিধানসভার ভোট হলো, বিধানসভার ভোটের জাস্ট কয়েক মাস আগেই কিন্তু প্রকল্প চালু হয়েছিল, অর্থাৎ 2021-এ। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, এবং এটা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? তো দুধ উৎপাদনে ভারত একদম প্রথম পজিশনে আছে, ফার্স্ট পজিশনে পুরো বিশ্বের মধ্যে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। ফার্স্ট পজিশনে থাকা সত্ত্বেও ভারতের মানে সব থেকে বড় ব্র্যান্ড দুধের আমুল ব্র্যান্ড কিন্তু তার জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে, অথচ ভারত কিন্তু দুধ উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, কোম্পানির ব্যাপার, কিন্তু এটা করা ঠিক না। তো যাই হোক, এটা তাদের ব্যাপার। তো আজকের ক্লাসে এই যে 20টা কোশ্চেন করানো হলো, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে প্রত্যেককে বলছি ক্লাসটাকে অবভিয়াসলি লাইক করে যাবে, ক্লাসটাকে লাইক করে যাবে, তাহলেই বুঝতে পারবো যে তোমাদের ক্লাস ভালো লাগছে কি না। আর কোথাও যদি ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো সেই ডাউটটা তোমাদের পরবর্তী ক্লাস হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক, সেখানে ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস ভালো লেগে থাকলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করতে পারবে। তারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিক বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিক, তাদেরকে তোমরা শেয়ার করতে পারো। আর আরও আরেকবার বলছি, ক্লাসটাকে কেউ কিন্তু ডাউনলোড করে দেখবে না। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।